এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস টুডে ব্রট ইউ বাই অঙ্কুর বাইকার প্রাইভেট লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে সুকন্যা। শুরু করছি এক্সপ্রেস টুডে। আগামী 3 বছরের জন্য মালদা মার্চেন্টের নতুন কমিটি গঠিত হলো কোনো রকম ভোট গ্রহণ ছাড়াই। 29টি শাখা সংগঠনের ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠিত হয়েছে। পূর্বের কমিটি বহাল রেখে পুনরায় সভাপতি নির্বাচন হয়েছেন জয়ন্ত কুন্ডু এবং সম্পাদক পদে এসেছেন উত্তম বসাক। চেম্বার অফ কমার্সের আগামী 3 বছর 2025 থেকে 2028 3 বছর কে কমিটি পরিচালনা করবে সেই কমিটির আজকে নির্বাচনের ফুটনি ছিল। অলরেডি আমাদের 28 এবং 29 দুই দিন আমাদের নমিনেশন পেপারগুলো জমা হয়েছে। এবছরে 29 জন সংগঠন, আমাদের সংগঠনের সঙ্গে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের 29 জন ব্যবসায়ীদের সংগঠনকে আমরা এখানে নেওয়া হয়েছে। মালদা মার্চেন্ট নির্বাচন পরিচালনা দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার অরিজিৎ নিয়োগীর উপস্থিতিতে এই প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। নবগঠিত কমিটি এবং এর নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন মালদার ব্যবসায়ী মহল। আশা করা হচ্ছে নতুন কমিটির মালদার ব্যবসা বাণিজ্য এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সরকারি জমি ও অর্থের অভাবে রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠতে পারছে না শিল্প শহর দুর্গাপুরে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে দুর্গাপুরে চলছে তরজা। না মিলছে সরকারি জমি, না মিলছে অর্থ, তাই রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র বিষবাউ জলে। প্রাক্তন সেনাকর্মী অর্জুন অ্যাওয়ার্ড প্রাপ্ত ক্যাপ্টেন ভগীরথ সামুইয়ের গলায় আক্ষেপের সুর। তিনি জানিয়েছেন, ভারতের হয়ে বিদেশ থেকে রাইফেল শুটিংয়ে গোল্ড মেডেল এনে দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি, অথচ বর্তমান প্রজন্মের জন্য কিছুই করতে পারছেন না। যুব সমাজ অন্যান্য অনেক পেশায় প্রশিক্ষণ নিলেও রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে। নতুন জেনারেশন সেগুলোকে দেখুক, আসুক। আমি চাই সেই ছোট ছোট ছেলেমেয়েরা আগামী দিনে তারা নিজেকেও প্রতিপন্ন করুক। আমি তো কতটুকুন কী করে মানে ভারতবর্ষের সম্মান এনে পেরেছি জানি না, কিন্তু আমার থেকে তারাও ওতপ্রোত হবে যে কাকু যদি এত জিনিস, এত অ্যাওয়ার্ড পান, এত মানে আমার এই মিউজিয়াম ভর্তি ছবি, মিউজিয়াম ভর্তি আমার অ্যাওয়ার্ড দেখে তাদের মনের মধ্যে নট অনলি দ্যাট, তাদের যে সাথীরা রয়েছে ছোট ছোট বাচ্চারা, তাদের দিকে অতিপ্রেরিত করুক। তিনি চান তার শহরের তরুণ প্রজন্ম রাইফেল শুটিংয়ের প্রশিক্ষণ নিয়ে ভারতের হয়ে সোনার মেডেল জয় করে দেশের নাম উজ্জ্বল করুক। তার দাবি, রাজ্য সরকার ও দুর্গাপুর সরকারি দপ্তরে রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র করার ব্যাপারে জমির জন্য আবেদন করেও কোনো লাভ হয়নি। তার মতে, রাইফেল শুটিং একাডেমি করতে অর্থ ও জমি দুই দরকার। সরকার এ বিষয়ে সাহায্য করলে দুর্গাপুরে একটি রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র চালু করা যেত। এটা পয়সা একটা বেশি মানে 40-50 লাখ টাকার ব্যাপার। একটা শুটিং রাইফেলে 4টে রাইফেল কিনে, ইকুইপমেন্ট কিনে তৈরি করতে গেলে সেইগুলো একটু সময় সাপেক্ষ। নট অনলি দ্যাট, ডিপার্টমেন্ট এগ্রি হচ্ছে না। বর্তমানে ক্যাপ্টেন ভাগীরথ সামুই দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনিতে রাইফেল শুটিং সংক্রান্ত বিষয়ে বহু তথ্যের উপর একটি মিউজিয়াম করেছেন। বহু মানুষ এই মিউজিয়াম দেখতে আসেন। ক্যাপ্টেন ভগীরথ সামুইয়ের মতো দুর্গাপুরে আরও অনেকেই চান রাইফেল শুটিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠুক দুর্গাপুরে। এখন দেখার তাদের সেই আশা পূরণ হয় কিনা। দুর্গাপুর থেকে রণ ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভারতীয় সেনাবাহিনীর গর্বের অভিযানের নাম অপারেশন সিঁদুর। দেশের মাটিকে রক্ষা করতে, জঙ্গি শক্তিকে চূর্ণ করতে সেনার সাহসী পদক্ষেপ আজ গোটা দেশের গর্ব। সেই সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে তিরঙ্গা যাত্রা ও সিঁদুর অভিযান। রোহিণী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় পতাকা হাতে বুক ভরা গর্ব আর হৃদয়ে দেশভক্তি নিয়ে তারা একত্রে হাঁটেন ভারতীয় সেনার গৌরব গাথা তুলে ধরতে। তিরঙ্গা যাত্রাটি ধানঘড়ি বাজার থেকে শুরু হয়ে মুড়াকাটি বাজার পর্যন্ত পদযাত্রা আকারে অগ্রসর হয়। পুরো পথ জুড়ে ধ্বনিত হয় দেশাত্মবোধক স্লোগান, ভারতীয় সেনাবাহিনী জিন্দাবাদ এবং ভারত মাতা কি জয়। এই স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। এই পদযাত্রা নিছকই একটি অনুষ্ঠান ছিল না, ছিল এক গভীর আবেগ, এক প্রবল গর্ব এবং দেশের প্রতি এক অটুট অঙ্গীকারের বহিঃপ্রকাশ। দেশের সুরক্ষায় যারা দিন রাত সীমান্তে লড়াই করছেন তাদের প্রতি ছিল একটি ছোট্ট সম্মান প্রদর্শন।
এই উদ্যোগে অংশগ্রহণকারীরা জানান তারা সেনাবাহিনীদের জন্য গর্বিত, দেশের জন্য তাদের আত্মত্যাগ অনস্বীকার্য। তাদের তরফ থেকে এক ছোট্ট শ্রদ্ধার্ঘ্য। অপারেশন সিন্দুরের সাফল্য, ভারতবর্ষের বীর সৈনিকদের সাফল্য, সেই সাফল্যের সম্মান রক্ষার্থে, সম্মান জানানোর উদ্দেশ্যে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতবর্ষের সমস্ত স্তরের নাগরিকবৃন্দকে নিয়ে সমস্ত ব্লকে এই তিরঙ্গা যাত্রা হয়েছে। এই তিরঙ্গা যাত্রা ঝাড়গ্রামের মানুষের মধ্যে দেশপ্রেম এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধকে আরও একবার প্রতিষ্ঠিত করল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডেতে সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর। অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড ইস্টার্ন ইন্ডিয়াতে সর্ববৃহৎ ইথনল প্রস্তুতকারক। এছাড়াও এক্সট্রা ন্যাচারাল অ্যালকোহল, ইন্ডিয়ান মেড ফরেন লিকার, নুন তৈরিতে কয়েক কদম এগিয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিরলস কাজ করে চলেছে অঙ্কুর বাইকেন প্রাইভেট লিমিটেড। অঙ্কুর গ্রুপ, ধুবি, ধানবাদ, ঝাড়খণ্ড 828205। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস টুডে। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের জন্য ডাকলে ভারত মাতার জন্য এখনো যেতে রাজি কালনার কোয়ালাডাঙ্গা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত মেজর নরেশ চন্দ্র দাস। শোনাবো সেই কার্গিল যোদ্ধার কাহিনী। নিয়মিত বিভিন্ন অনুশীলন এবং শরীর চর্চা করে ৬২ বছর বয়সেও নিজেকে ফিট রেখেছেন কার্গিল যোদ্ধা। ১৯৯৯-এর কার্গিল যুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেছিলেন বীর সেনা নরেশ চন্দ্র দাস। যে ভয়াবহ যুদ্ধ কেড়ে নিয়েছে ভারত মাতার বীর যোদ্ধাদের। সাহস, মনের জোর এবং অদম্য ইচ্ছে শক্তি নিয়ে লড়ে গেছেন কালনার কোয়ালডাঙ্গার বাসিন্দা নরেশ বাবু। কার্গিল স্মৃতিচারণা করতে গিয়ে চোখের কোণে জল এলো এই বীর যোদ্ধার। তিনি জানান, আজও যদি দেশের সেবায় তাকে ডাকেন তিনি সরাসরি যুদ্ধে নামতে প্রস্তুত। রাষ্ট্রের সঙ্গে লড়াই নয়, পাকিস্তানের সঙ্গে আমরা লড়াই করছি না, আর পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে লড়াই করবে না। উগ্রবাদীর সঙ্গে কোনো দেশ, বিশ্বের কোনো দেশ উগ্রবাদীকে সাপোর্ট করে না, আর ভারতবর্ষ করে না। সেই লড়াইটা আজকে চলছে, এর লড়াইটা হওয়ার প্রয়োজন আছে। একবারে আমি মায়ের জন্য বলি প্রদত্ত, দেশের জন্য বলি প্রদত্ত। আমার এ কাজ আমাকে করতে হবে, যেতে হবে। পবিত্র নির্ভর নিঃস্বার্থে এ কাজ আমি প্রথমেই করব। ভারাক্রান্ত মন নিয়ে তিনি জানালেন, চোখের সামনে ৯ জন সহযোগী যোদ্ধাকে পাকিস্তানের গোলা বর্ষণে একসঙ্গে শহীদ হতে দেখেছেন। সেই দিনই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু সহযোদ্ধাদের হারাতে হয়েছিল তাকে। তিনি এদিন আরো বলেন, কার্গিল যুদ্ধ ছিল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই, আর বর্তমান পরিস্থিতি একেবারেই ভিন্ন। তবে ভারত মাতার জন্য তার মন এখনো কাঁদে, আর তাই দেশের সংকটজনক পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তাকে ডাকলে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত ৬২ বছরের নরেশ চন্দ্র। কারণ দেশের জন্য লড়ে এসেছে, কার্গিল যুদ্ধ তারা শহীদ হয়েছে, তার জন্য আমাদের গর্ব হবে না যে আমরা তাদের জন্য আমরা ঠিক আছি। তারা সেই বর্ডারে তারা রাত জেগে দিন রাত ডিউটি দিচ্ছে বলেই তো আমরা শান্তিতে আছি। শুধু কার্গিল যুদ্ধই নয়, ভারতের আরও ৩টে যুদ্ধে তিনি সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। তার ফলে গর্বিত তার গোটা গ্রাম। এলাকার বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানিয়ে গ্রামেরই মানুষ তৈরি করেছে কার্গিল স্মৃতিসৌধ। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কাটোয়া শহরে পথ কুকুরদের অস্বাভাবিক আচরণে বেড়েছে আতঙ্ক। ১ মাসে ২০ জনেরও বেশি আহত। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশে হিংস্র কুকুরটিকে উদ্ধার করল প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও কাটোয়া পুরসভা। কাটোয়ায় পথ কুকুরের আক্রমণে বাড়ছে আতঙ্ক। বিশেষ করে রাত্রেবেলায় বাইক আরোহীদের ওপর হামলা চালাচ্ছে কুকুরের দল। ৫ নম্বর ওয়ার্ডের কেজি বসু সরণি এলাকায় একটি নির্দিষ্ট কুকুর বহু মানুষকে কামড়েছে। একটি ডগ বিভিন্ন জনকে বাইট করেছে, তো যার ফলে এখানে এলাকার লোকজনও এই ব্যাপারে খুব কনসাস ছিল এবং তারা খুব চিন্তিত ছিল। সেটা আলটিমেটলি আমাদের কাছে আসে আমাদের ডেপুটি ডাইরেক্টরের মাধ্যমে। তারপরে এসডিও ম্যাডাম, চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়। ওনারা আমাদের অনুরোধ করেন যে রিহ্যাবিলিটেশনের কোনো একটা এনজিওকে যদি দিয়ে দেন সেক্ষেত্রে তাহলে ভালো হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় মন্ত্রী স্বপন দেবনাথের নির্দেশ দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও কাটোয়ার পৌরসভার সহায়তায় এনজিও কর্মীরা খাঁচা পেতে কুকুরটিকে উদ্ধার করে
চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় শহর জুড়ে স্বস্তি ফিরেছে। তবে পথকুকুরদের আচরণ পরিবর্তনের কারণ অনুসন্ধানে প্রশাসনের আরও পদক্ষেপের দিকে সকলের নজর থাকবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ঝাঁ চকচকে ভবন থাকলেও গাছতলায় প্রসূতি ও শিশুদের চিকিৎসা। একদিকে সুদৃশ্য নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রের ফটকে ঝুলছে প্রকাণ্ড তালা, অন্যদিকে তীব্র গরমের মধ্যেই গাছের নিচে বা অন্যের বাড়ির বারান্দায় চলছে গর্ভবতী মা ও শিশুদের চিকিৎসা। পুরুলিয়ার বড়াবাজার ব্লকের বাজরা গ্রামের এই চিত্রই স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা ফুটিয়ে তুলেছে। দীর্ঘদিন ধরেই বাজরা গ্রামের মানুষের দাবি ছিল একটি উপস্বাস্থ্য কেন্দ্রের। বাম আমল থেকে শুরু করে গত 1 বছর পর্যন্ত এই দাবি ছিল জোরালো। অবশেষে বড়াবাজার পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় প্রায় 7 মাস আগে বাজরা গ্রামে একটি ঝাঁ চকচকে উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণের কাজ শেষ হয়েছে। কিন্তু নির্মাণ কাজ শেষ হলেও এখনো পর্যন্ত এটি উদ্বোধন না হওয়ায় তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে স্বাস্থ্য কেন্দ্রটি। বিভিন্ন সময় গর্ভবতী মা এবং শিশুদের যে ক্যাম্পগুলো হয়, পোলিও ইঞ্জেকশন বা বিভিন্ন ধরনের ইঞ্জেকশন যেগুলো দেয়, সব তো দেখছি এখানে সেখানে হচ্ছে, কখনো হরি মন্দিরে, কখনো দুর্গা মন্দিরে, কখনো আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্যা, এর আগের টার্মারি কিছুদিনের জন্য প্রধানও ছিলেন, তার বাড়িতে হচ্ছে। এই তালাবন্ধ অবস্থায় পড়ে থাকার ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার গর্ভবতী মহিলা এবং ছোট্ট শিশুদের চিকিৎসা। প্রায় 7 কিলোমিটার দূরের স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হয় তাদের। যখন বাজরার বুকে একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়ে পড়ে রয়েছে, তখন আশাকর্মীরা বাধ্য হচ্ছেন অসহায় প্রসূতি মা এবং শিশুদের গাছের তলায় বা কোনো বাড়ির বারান্দায় বসিয়ে স্বাস্থ্য পরিষেবা দিতে। গ্রীষ্মের এই তীব্র দাবদাহে সদ্য প্রসূতি মা এবং ছোট্ট ছোট্ট শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাজরা গ্রামের বাসিন্দা সুজিত গাছি ও দয়াময় সিংহ। বিষয়টি নিয়ে বড়াবাজার পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তরুণ কুমার মাহাতো জানান, দ্রুত এই উপস্বাস্থ্য কেন্দ্রটি খোলার ব্যবস্থা করা হবে। ব্যাপারটা আমার যেটুকু জানা তাতে ওই সাব হেলথ সেন্টারটা, সুস্বাস্থ্য কেন্দ্রটা অনেক তৎপরতার সাথে আর কি কমপ্লিট করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেটা হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল সেটা না হওয়ার জন্য এখনো আর কি চালু করতে পারা যায়নি। তবে চেষ্টা চালাচ্ছি 1-2 দিনের মধ্যেই আমরা ওই সুস্বাস্থ্য কেন্দ্রটা চালু করব। তবে গ্রামবাসীরা এখন তাকিয়ে আছেন কবে এই তালা খুলবে এবং তাদের নিজেদের গ্রামে বসেই উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অনুষ্ঠিত হলো 200 বছরের প্রাচীন যশোমতী মায়ের পুজো। নদিয়ার তেহট্ট থানার ভাটুপাড়া গ্রামে কাঁটাতারের 69 নম্বর গেটের 126 নম্বর পিলার সংলগ্ন স্থানে এই পুজোকে ঘিরে দুই বাংলার ভক্তদের মধ্যে দেখা গেল এক অভূতপূর্ব মিলন। কাঁটাতার মানে না ভক্তি, মহা সমারোহে পালিত হলো দেবী যশোমতী মায়ের আরাধনা। ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের ওপারে একদম 0 পয়েন্টে একটি বেলগাছের গোড়ায় ঘটে পুজো হয়। এখানে কোনো মূর্তি থাকে না। স্থানীয়দের কাছে এই পুজো জাগ্রত পুজো নামে পরিচিত। প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে এই পুজো চলে আসছে, যা ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে এক অনন্য সেতু বন্ধন তৈরি করেছে। এটা মোটামুটি 200 বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, এটা আগে যখন এই তার কাটা ছিল না, তখন দুই এপার ওপার দুই বাংলার মানুষজন একসঙ্গে মিলিত হয়ে এই পুজোটা হতো। হ্যাঁ, তখন এর আগে আমার দাদু এখানে পুজো করতো। হ্যাঁ, তার দাদুর আগে তারা যারা বংশধর ছিল তারা পুজো করতো, আস্তে আস্তে তারপরে আমার বাবা পুজো করছে। প্রাচীন রীতি ও বিশ্বাসের উপরই টিকে রয়েছে আজও এই পুজো। শুক্লপক্ষের শনিবার অধিবাস এবং মঙ্গলবার মূল পুজো অনুষ্ঠিত হয়। যদি এই সময়কালে গ্রামের কোনো ব্যক্তি মারা যান, তবে পরের মাসে নির্দিষ্ট তিথিতে পুজো হয়। সন্তান লাভের আশায় অনেক ভক্ত গোপাল ঠাকুরের দেওয়া মানত করেন এবং জানা গেছে মনস্কামনাও পূর্ণ হয় তাদের। বৃষ্টির আশায় শুরু সম্প্রতির প্রতীক। কথিত আছে সঠিক সময়ে বৃষ্টির আশায় স্থানীয় মানুষজন এই পুজো শুরু করেছিলেন। বর্তমানে তা দেশ বিদেশে সমাদৃত। আর এই পুজোটা দেশে যখন বৃষ্টির একটা আকাল ছিল, বৃষ্টি হতো না, বৃষ্টির জন্যই এই পুজোটা দেওয়া হয়। এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে যশোমতী দুর্গা। এখানে দুর্গা দেবীর পূজা হয়।
দেশভাগের আগে থেকেই এই পুজো চলে আসছে। জনশ্রুতি আছে পুজোর পরেই নাকি বৃষ্টি শুরু হয়ে যেত। আজও সেই রীতি মেনে পুজোর দিন গ্রামের সকল মানুষ কর্মবিরতি পালন করেন এবং পুজো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো বাড়িতে আগুন জ্বালানো হয় না। বিএসএফ এর নজরদারিতে সম্প্রীতির মেলবন্ধন। বিএসএফ এর কড়া নজরদারির মধ্যে দিয়েই মঙ্গলবার দেবী যশোমতী মায়ের আরাধনা সম্পন্ন হয়েছে, যা প্রমাণ করে ভক্তি ও বিশ্বাস কাঁটাতারের বেড়া বা সীমান্ত বিভাজনকে মান্যতা দেয় না। এই পুজো যেন দুই বাংলার মানুষের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের এক জীবন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস টুডে এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজের পরিবারদের শুভেচ্ছা, দর্শকদেরও শুভেচ্ছা জানাই এবং এই চ্যানেলকে দীর্ঘায়ু কামনা করি। নিউজ এক্সপ্রেসের 24 বছর জন্মদিন 10 তারিখ। তাদের এই জন্মদিন সেলিব্রেশন তাদের ভালোভাবে হোক। তাদের এই নিউজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, তাদের শুভেচ্ছা জানাই। তারা নির্ভীকভাবে খবর পরিচালনা করে, মানুষের কাছে পরিবেশন করে। তাদের আগামী দিন ভালোভাবে চলুক, আরও ভালো ভালো নিউজ, সত্য নিউজ তারা মানুষের কাছে তুলে ধরুক। আমার শুভেচ্ছা রইল। খুব খুশি হলাম যে এক্সপ্রেস নিউজ তারা যারা বিভিন্নভাবে খবর সংগ্রহ করে মানুষকে সম্প্রচার করে, 24 বছর হতে চলেছে আমাদের 10ই জুন। অতএব তাদের আমি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। বিশেষ করে এক্সপ্রেস নিউজের যারা দর্শককুল আছেন এবং তাদের যারা সংস্থা আছে, প্রত্যেককে আমার পক্ষ থেকে, শ্রীরামপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করি আমাদের সংবাদ মাধ্যম একটা গণতন্ত্রের যে 4টি স্তম্ভ তার মধ্যে একটা অন্যতম, মত প্রকাশের অধিকার। নিশ্চয়ই আশা করব আগামী দিনেও আমাদের সংবাদ মাধ্যম নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে এবং মানুষকে সজাগ করবে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।